আমার লাইফের সবথেকে বেস্ট সময় ছিল 2017 থেকে 19 সাল পর্যন্ত। ওই বছরগুলো আমার জন্য যে কতটা মূল্যবান, কতটা ভালো ছিল সেটা এখন উপলব্ধি করতে পারছি। মানুষ সবসময় হারানোর পর সেটার মূল্য বুঝতে পারে, আমিও তার ব্যতিক্রম নই। মূল্যবান সময়টা যখন হারিয়ে বসছি এখন অনেক মিস করি। তখন হয়তো বা বুঝতাম না যে সেই সময়টা কতটা ভালো যাচ্ছে, তাহলে আরও একটু এনজয় করতে পারতাম। আই মিস ইউ মাই ওল্ড লাইফ। সত্যি অনেক মিস করি ওই সময়টাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাও আমি কিন্তু ছাদ থেকেই শুরু করেছি। দেখেন আজ ছাদে কতগুলো ফুল আসছে, আর এই ফুল দেখলে আমার মন কি মানে বলেন? আমি তো অবশ্যই ক্যামেরা বন্দি করব, সেই সাথে পিকচার তুলব। এটা তো আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তো এই তো আমি কিন্তু ক্যামেরা অন করে দিয়েছি আর সুন্দর সুন্দর ফুলগুলো ভিডিও করে নিচ্ছি। আর বলেন তো আমাদের ছাদ বাগানের ফুলগুলো কেমন লাগে? আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লাগে। এই ফুলগুলো দেখলে মন খারাপ থাকলেও কিন্তু মন ভালো হয়ে যায়। আর আমাদের ছাদের এই ফুলগুলোকে যে পরিচর্যা করে সে হচ্ছে আমার দেবর সাইম। সে কিন্তু ভেরি সুন আমাদেরকে ছেড়ে প্রবাসে চলে যাচ্ছে। তো এই ফুলগুলোর কি হবে সেটাই এখন থেকে চিন্তা করছি। এত সুন্দর সুন্দর ফুলের ভিডিও আর করতে পারবো কিনা সেটাও জানি না, তাই এখনই বেশি বেশি করে ভিডিও করে নিচ্ছি। যদিও সাইম আমাকে বলেছে এই গাছগুলোর কিভাবে টেক কেয়ার করা লাগে সেটা আমাকে শিখিয়ে দিবে, কিন্তু তারপরেও আমার নিজের উপর ওই রকম আত্মবিশ্বাস নেই। কারণ আমি হচ্ছে সংসারে কাজ করে আবার যে গাছের টেক কেয়ার করব সেটা আমি পারবো কিনা আমি হচ্ছে নিজের উপর আস্থা রাখতে পারছি না। তারপরেও আমি আমার পক্ষ থেকে হচ্ছে চেষ্টা করব, তবে ওর মতো তো আমি পারবো না, সেটা একদম শিওর। তো সেই জন্য আর কি খারাপ লাগছে। আর এই যে এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছটা, তো আমি এখান থেকে কিছু ফুল পেরে নিচ্ছি, কারণ এই ফুলগুলো হচ্ছে মরে যাচ্ছে, বেশি দিন হচ্ছে আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি আর কি পারলাম। আর এই চন্দ্রমল্লিকা ফুল কিন্তু শীতকালেই হয় বেশি, গরমকালে এটার মধ্যে কোনো রকম ফুল আসে না। এখন হচ্ছে গাছটা মরে যাবে, যখন শীত আসবে তখন কিন্তু এটা অটোমেটিক আবারও জীবিত হবে, আবার এরকম ফুল দিবে। চন্দ্রমল্লিকা গাছের হচ্ছে খুব একটা টেক কেয়ার করা লাগে না, তবে বেশি টেক কেয়ার করা লাগে গোলাপ ফুলের গাছগুলো। এইগুলো হচ্ছে টেক কেয়ার ছাড়া বাড়তেই চায় না, ফুল তো কোনোদিনও ধরবে না ভালোভাবে যদি টেক কেয়ার করা না হয়। তারপর এই তো আমি কিন্তু ছাদ থেকে নিচে চলে আসছি। এখন শুরু করে দিয়েছি দুপুরের জন্য রান্না বান্না, যেটা আমাকে করতেই হয়, আর যেটা কিনা গৃহিণীদের সব থেকে কমন একটা কাজ, রান্না বান্না। বেঁচে থাকতে হলে তো খাবার খেতে হবে, আর খাবার খেতে হলে কিন্তু রান্নাও করতে হবে। তো সেটাই করে যাচ্ছি আর করব। আর এখন কি রান্না করছি সেটা একটু বলে দিচ্ছি। এইখানে আমি সিম দিয়ে মাছ রান্না করব, সেই জন্য হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েই হচ্ছে আমি সাধারণত তরকারি রান্না করি। তো এগুলো দিয়েই কষিয়ে নিচ্ছি। আর আজকের দুপুরের রান্নায় থাকছে সিম দিয়ে মাছ, সেই সাথে হচ্ছে লাউ দিয়ে সিম ভাজি, সেটা অনেক বেশি মজার হয়। আর আমার ছেলের জন্য আলু ভাজি করব। তো এইগুলাই রান্না করব। আর রান্না শেষে আমি হচ্ছে টমেটোর সসও বানাবো। এখন যেহেতু টমেটোর সিজন, খুব কম দামে কিন্তু টমেটো পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পরই কিন্তু টমেটোর দামটাও বেড়ে যাবে। তো সেই জন্য এখন কম দাম থাকতে থাকতে আমি হচ্ছে সস বানিয়ে রেখে দিব। আর সস কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর ঘরোয়া উপায়ে যদি সস বানাই সেটা যেমন স্বাস্থ্যকর, তেমনি কিন্তু টাকাও সেভিং হয়ে যায়। তো সেজন্য আজ আমি সেটাই করব। তো এখানে কিন্তু আমি সিমগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, সিমগুলো কষানো হবে, সেই সাথে সিদ্ধ হয়ে যাবে। আর আমি সবসময় যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে একটু বেশি করে পানি দিয়ে কষিয়ে নেই, যাতে করে তরকারিটা একদম সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যেই। তো সিমগুলোকে আমি পাশের চুলায় শিফট করে দিলাম, ওই চুলাতে কষানো হতে থাক। আর এই সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি লাউ শাক ভাজি করব, এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আমি কিন্তু লাউ আর সিমগুলো কুচি কুচি করে কেটে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ফ্রাই করব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। তো এই সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ফ্রাই করে নিব আমি।
আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে শুকনা মরিচও দিয়ে দিচ্ছি। যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে শুকনা মরিচ দিলে আমার কাছে ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এখন আমি লাউ শাক যে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আজকের এই শাকগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে। কিছুদিন আগে যখন আমি আমার বাবার বাসায় বেড়াতে গেছি তখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বাবা কিন্তু জমিতে লাউ গাছ, তারপর আরও অনেক ধরনের সবজি যেমন সিম, তারপর হচ্ছে বেগুন, টমেটো এগুলো লাগিয়েছে। তো ওইখান থেকেই কিছুটা লাউয়ের শাক হচ্ছে পাঠানো হয়েছে, আর সিমগুলোও কিন্তু আমার বাবার বাসা থেকে পাঠানো হয়েছে। তো আজ কিন্তু বাবার বাড়ির শাক আর সিম রান্না হচ্ছে। আর লাউ শাক দিয়ে সিম ভাজি আমার যে এত পছন্দ কি বলবো। আর এবারে কিন্তু আমি অনেকবার লাউ শাক দিয়ে সিম ভাজি খেয়েছি। আপনাদের মধ্যে কেউ কে আছেন আমার মতো সিম দিয়ে লাউ শাক ভাজি অনেক বেশি পছন্দ করেন? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমার অনেক বেশি ভালো লাগবে। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লাউ শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর ওই সাইড থেকে কিন্তু আমার সিম তরকারিও হয়ে গেছে। অফ ক্যামেরা আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি, সেই সাথে ঝোল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন উঠিয়ে নিচ্ছি। এইখানে সিম তরকারি আর লাউ শাকটা রেখে দিলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আলু ভাজি করব। আমার ছেলে হচ্ছে আলু ভাজিটা খুব পছন্দ করে। তো অনেক দিন আলু ভাজি করা হয় না, তো আজ ভাবলাম আমার নতুন কড়াইটাতে আলু ভাজি করে দিয়ে আমার ছেলেকে। তো এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নর্মালি যেভাবে আলু ভাজি করা হয় সেভাবেই করে নিব। এটা তো আর বলার কিছু নেই, আমরা সবাই আলু ভাজি করতে পারি। তো ঠিক আছে, আলু ভাজি করতে করতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো এই তো এখন কিন্তু আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিক্স করে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে হচ্ছে আমি জাল করে নিব। আর এখন আমি খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আলু ভাজি কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে পানি না দিয়ে সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নেওয়া যায়। আরেকটা হচ্ছে এই যে আমার মতো একটু ঝোল দিয়ে নরম নরম করে হচ্ছে আলু ভাজি করা যায়। আর আমার ছেলে যেহেতু ভাতের সাথে খাবে, সে হচ্ছে নরম টাইপের যে আলু ভাজিটা সেটা অনেক পছন্দ করে, তাই আমি এখানে ঝোল দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি আলুটাকে। তারপর ঝোলটাকে শুকিয়ে নিলেই এরকমভাবেই হচ্ছে আমি আলু ভাজিটা করে নিব। আমি জানি না আপনারা কে কেমন আলু ভাজি খেতে পছন্দ করেন, আমার কাছে কিন্তু দুইভাবেই অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার ছেলে যেহেতু খাবে সেজন্য আমি এরকম নরম করে বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে নিব একটা বাটিতে, তার কারণ কড়াইটা অনেকটাই হচ্ছে পুড়ে গেছে। আর আমার এটা খুব শখের একটা কড়াই, এটাকে আমি এভাবে রেখে দিতে পারি না, যার জন্য আমি হচ্ছে কড়াইটাকে খালি করে দেন এটাকে পরিষ্কার করে নিব। আর এই কড়াইটাকে আমি হচ্ছে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করব, এতে করে এটার যেই দাগ লেগেছে সেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। নর্মালি যে মাজনি দিয়ে আমরা মাজি ওইটা দিয়ে হচ্ছে এই দাগটা উঠতে চায় না। আমি হচ্ছে ছাই আর হচ্ছে শিরিষ কাগজ দিয়ে ওই দাগটাকে উঠিয়ে নিয়েছি। এখন যেটা করছি সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমি টমেটোর সস বানাবো, তো এখন সেটার জন্যই প্রসেসিং করছি। এখানে আমি কিছু ফ্রোজেন টমেটো নিয়েছি আর কিছু ঘরে ফ্রেশ টমেটো ছিল, সেটা হচ্ছে কেটে এরকম নিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমার ঘরে হচ্ছে অল্প পরিমাণে ফ্রেশ টমেটো ছিল, যার জন্য আমি ফ্রোজেন টমেটোও এখানে ইউজ করেছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন, আর দিয়ে দিলাম একটা দারুচিনি আর একটা স্টার মশলা, সেই সাথে কিছু পরিমাণে গোলমরিচ। আর এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ অনেকগুলা নিয়েছি, যেহেতু আমি এটা হট টমেটো সস বানাবো তাই আমি হচ্ছে মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, তারপর এটাকে আমি ঢেকে দিচ্ছি। তারপর যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে ওই পর্যন্তই জাল করতে থাকবো। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমি হট টমেটো সস বানিয়েছি। আপনারা যদি হট টমেটো সস বানাতে না চান সেম প্রসেসে শুধু মরিচটা কম দিবেন তাহলেই হবে। আর এই পর্যায়ে আমি হচ্ছে লবণ দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আপনারা যারা সস পছন্দ করেন তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি এই সসটা বানিয়ে নিন, দাম কম থাকতে থাকতে, না হলে দেখা যাবে যে দাম বেড়ে গেছে, তখন কিন্তু আফসোস করবেন। তো এই যে দেখেন আমার কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা মাটির পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি,
ঢেলে তারপর কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই টমেটোগুলো আমি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করব। অবশ্যই ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। অনেকেই বলে টমেটোগুলো ব্লেন্ডার না করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে, কিন্তু আমি বলবো ব্লেন্ডার করে নেবেন, তাহলে খুব মিহি হবে সসটা। তো ব্লেন্ডার করার পর আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিব, তাহলে উপরে দানাদার অংশটা বের হয়ে যাবে। আর হ্যাঁ, ছেঁকে নেওয়ার পর দানাদার অংশটা কিন্তু আমি ফেলে দিব। এখন আমি যেটা করছি, একটা ছোট বাটিতে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর এখন আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিনেগার দিয়ে গুলিয়ে নিতে পারেন। আমার ঘরে যেহেতু ভিনেগার ছিল না, তাই আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। ভিনেগার দিলে যেটা হবে, সসটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এমনিতেও ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে। আর যেহেতু আমি খুব বেশি বানাইনি, তো আমারটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যার জন্য আমার আর নষ্ট হওয়ার ভয় নেই। আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান, তো আপনারা কিন্তু অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন, তাহলে অনেক মাস ভালো থাকবে, নষ্ট হবে না। তো এখন আমি যেটা করলাম, পরিমাণ মতো চিনি দিয়েছি, মানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর কিছুক্ষণ আমি চুলায় রাখবো এই সসটাকে। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, কিছুক্ষণ রাখলেই এটা কিন্তু ঘন হয়ে আসবে। তো দেখেন আমার সসটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন, টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সেই সাথে চাইলে কিন্তু তেঁতুলের কাঠ দেওয়া যায়, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমার ঘরে যেহেতু ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই দিবেন, অনেক বেশি মজার হয়। তো এটা যে সসটা যে হয়ে গেছে, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটু এই বাটিটাতে নিয়ে নিলাম, তো এটা কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে, খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে না, তার মানে সসটা হয়ে গেছে। তো এই তো সসটাকে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু এরকম একটা কাচের জারে ঢেলে নিয়েছি। সেই সাথে দেখা সৌন্দর্যের জন্য পাতা আর ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ব্লগ। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।